গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি তোমাদের যেটা পড়াবো ফিফথ সেমিস্টার এডুকেশন অনার্স, ইকুয়াল অপরচুনিটি ইন এডুকেশন, ওবিসি, এসসি, এসটি, ওমেন অ্যান্ড মাইনরিটিস। ক্লাসে কারা কারা এসছে আজকে দেখে নেওয়া যাক। অঙ্কিতা, অনুরাধা, অনন্যা, আরো বাকিরাও এসে নিশ্চয়ই জয়েন করবে। আমি ক্লাস শুরু করে দিচ্ছি আজকের। আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হলো ইকুয়াল অপরচুনিটি ইন এডুকেশন, এসসি, এসটি, ওবিসি, উমেন অ্যান্ড মাইনরিটিস। আমি ফুল স্ক্রিন করে নিচ্ছি। দেখো যে ইকুয়ালিটি অফ এডুকেশন বলতে আমরা কি বুঝি, মিনিং অফ ইকুয়ালিটি অফ এডুকেশনাল অপরচুনিটি. Equality of educational opportunity includes provision of education for all irrespective of religion, caste, creed, sex, and location. It doesn't mean identity of educational opportunity but a means based suited to the intelligence and aptitude of every student. Therefore, the National Policy on Education (NPE) 1986 emphasized that equality of education means to provide for equal opportunity to all, not only access but also in the condition of success. এখানে এই কথাই বলা হচ্ছে যে প্রত্যেকের জন্য শিক্ষার সমান অধিকার থাকবে। সেটা রিলিজিয়ন মানে ধর্ম, কাস্ট, জাতি, ক্রিড গোষ্ঠী, সেক্স মানে হচ্ছে লিঙ্গ বৈষম্য, অ্যান্ড লোকেশন বা স্থানগত কোনো বিভেদ থাকবে না। এখানটাতে সবাই সমান অধিকার পাবে। এইটাই হচ্ছে এখানটার মুখ্য বিষয়, যে কোনো রকম ধর্ম, বর্ণ নির্বিশেষে, জাতি, লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকের শিক্ষায় সমান অধিকার থাকবে। ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 এই কথাই বলা হয়েছে যে প্রত্যেকের জন্যই কিন্তু শিক্ষার মানে সমান অধিকার, এই নীতি স্থাপন করতে হবে। এবার দেখা যাক যে আমাদের কনস্টিটিউশনাল প্রভিশনস ফর ইকুয়ালিটি অফ এডুকেশন, মানে কনস্টিটিউশনাল প্রভিশন কি কি রয়েছে। আমাদের যে সংবিধান, সেই সংবিধানে শিক্ষার ক্ষেত্রে সমতার কি কি কথা বলা হয়েছে, কি কি আর্টিকেল রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। আর্টিকেল 26(1) it states that, এটি বলেছে যে এডুকেশন ইজ এ ফান্ডামেন্টাল রাইট, শিক্ষা হলো আমাদের মৌলিক অধিকার। নো পারসন শুড বি ডিনাইড admission to educational institution on the grounds of caste, color, creed, religion or any one of them. আমি যে কথাটা আগে বললাম সেই কথাটাই এখানে বলা আছে। এই আর্টিকেল নাম্বারটা তোমরা মনে রাখবে, আর্টিকেল 26(1) বলছে যে এডুকেশন প্রত্যেকের মৌলিক অধিকার, কোনো ব্যক্তি এটিকে অস্বীকার করতে পারে না। কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে কেউ কখনো ডিনাই করতে পারে না বা না করতে পারবে না। যে কোনো গ্রাউন্ডে তাকে ভর্তি করতেই হবে, তাকে ভর্তি হতে হবে। কেউ যদি বলে যে সে অন্য জাতের, অন্য রঙের, অন্য গোষ্ঠীর, অন্য ধর্মের বা এগুলোর মধ্যে কোনো একটা, সেগুলোর বেসিসে কিন্তু তাকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করা থেকে বিরত রাখা যাবে না, তাকে ভর্তি করতে হবে। 2 নম্বরে কি বলা হয়েছে, আর্টিকেল 21 (a)
the 93rd amendment of the directive principles of state policy declares বলছে 93তম অ্যামেন্ডমেন্টে যে স্টেট পলিসিগুলো রাখা হয়েছে সেটাতে পরিষ্কার করে বলা হয়েছে যে the state shall endeavor to provide free and compulsory education for all children until they complete the age of 14 years বলছে রাজ্যের 93rd বা 93তম অ্যামেন্ডমেন্টে ডাইরেক্টিভস দেওয়া আছে বা নির্দেশ দেওয়া আছে যে স্টেট শ্যাল এন্ডেভার টু প্রোভাইড স্টেটকে বা রাজ্যকে প্রোভাইড করতে হবে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা ফর অল চিলড্রেন প্রত্যেক শিশুর জন্য until they complete the age of 14 years 14 বছর বয়স তাদের না হওয়া পর্যন্ত প্রত্যেক শিশুকে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করার সুযোগ দিতে হবে বা করতেই হবে রাজ্যকে thus it provides equal opportunity to do all primary education for all children কারণ প্রাইমারি যে শিক্ষা ব্যবস্থা সেখানটাতে প্রত্যেক শিশুর শিক্ষার অধিকারের কথা এখানটাতে বলা হয়েছে নেক্সট আরেকটি আর্টিকেল রয়েছে 46 the state shall promote with special care the education and economic interest of the scheduled caste and scheduled tribes and the weaker sections of the society Article 46 এ কি বলা হয়েছে the state shall promote with special care স্টেটকে খুব যত্ন নিয়ে শিক্ষা ব্যবস্থার প্রবর্তন ঘটাতে হবে the education and economic interest শিক্ষা ব্যবস্থা এবং অর্থনৈতিক যে প্রগতি of the scheduled caste and scheduled tribes and the weaker section of the society যারা তপশিলি জাতি তপশিলি উপজাতি এবং যারা দুর্বল শ্রেণীভুক্ত সমাজে তাদেরকে কিন্তু বিশেষভাবে যত্ন নিয়ে তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে রাজ্যকে এটাই বলা হয়েছে আর্টিকেল 46 বা 46তম আর্টিকেলে নেক্সট স্লাইড causes of inequality এটা খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে যে অসাম্যের কারণ কি শিক্ষা ক্ষেত্রে যে আজ এই অসাম্য বা যেগুলি অসাম্য দেখতে পাওয়া যায় সেগুলির কারণ কি এক নম্বর কি বলছে in places where no primary secondary educational institutions exist বলছে যেগুলি জায়গায় কোনো প্রাইমারি বা প্রাথমিক মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নেই no primary secondary educational institution exist যেসব জায়গায় in places তাহলে এখনো হয়তো অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলোতে প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এখনো গড়ে ওঠেনি সেখানকার ছোট ছোট শিশুদের অনেক দূরবর্তী জায়গায় গিয়ে পড়াশোনা করতে হয় আজ থেকে 20 বছর 30 বছর 40 বছর আগে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুব কাছাকাছি সবাই যে পেত তা নয় কিছু কিছু লোকালিটি ছিল যেখানটাতে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু দেখতে পাওয়া যেত না আমরা জেনেছি যে আমাদের যিনি রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায় তার বাড়ি থেকেও কিন্তু
শিক্ষা প্রতিষ্ঠানের দূরত্ব অনেক ছিল, তাকে অনেক দূর পর্যন্ত হেঁটে গিয়ে স্কুলে পড়াশোনা করতে হতো। তা আগেকার দিনে কিন্তু গ্রামগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের যে খুব কাছাকাছি সবাই পেত তা না, অনেককেই অনেক দূরে গিয়ে পড়াশোনা করতে হতো। এখন অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, অনেকেই কাছাকাছি পড়ার সুযোগ পাচ্ছে, কিন্তু তবুও এটা একটা কারণ যে সব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপন না হওয়ার জন্য অনেক দূরে গিয়ে পড়াশোনা করতে হয়েছে, এবং অনেকে সে কারণে কিন্তু পড়াশোনা ছেড়ে দিতেও বাধ্য হয়েছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা হয়েছে। 2 নম্বর পয়েন্ট, দ্য পোভার্টি অফ লার্জ সেকশন অফ দ্য পপুলেশন। বলছে যে দারিদ্রতা, পোভার্টি মানে হচ্ছে দারিদ্রতা। তোমরা শুনতে পাচ্ছ তো আমার কথা? একবার কেউ রিপ্লাই করো। ঠিক আছে। দ্য পোভার্টি অফ লার্জ সেকশন অফ দ্য পপুলেশন হচ্ছে এই যে আমাদের জনসংখ্যা, এই জনসংখ্যার একটা খুব বড় অংশ কিন্তু দরিদ্র। এই দরিদ্রতার জন্য তারা কিন্তু তাদের নিজস্ব পেটের ভাতটা জোগাড় করতেই তাদের সময় চলে যায়, পড়াশোনা তাদের কাছে বিলাসিতা মাত্র। ফলে এটাও কিন্তু একটা কারণ যে শিক্ষাক্ষেত্রে অসাম্যের জন্য, এটা একটা বড় কারণ। থার্ড হচ্ছে ডিফারেন্সেস ইন দ্য স্ট্যান্ডার্ডস অফ স্কুল অ্যান্ড কলেজেস। শিক্ষা প্রতিষ্ঠান যেগুলি রয়েছে, বিদ্যালয় এবং যে মহাবিদ্যালয়, সেগুলির বিভিন্ন ক্ষেত্রে গুণগত মানের বিভিন্নতা, এটা একটা কারণ। 4 নম্বর হচ্ছে the wide disparity between the education of boys and girls at all stages of education. Wide disparity মানে একটা পার্থক্য। The education of boys, এটা অসমতা, এটা অসমতা বলা যেতে পারে, disparity বালক এবং বালিকাদের মধ্যে। আমাদের সমাজ সবসময় কিন্তু আগে একটা ব্যাপার ছিল যে শুধুমাত্র ছেলেদের শিক্ষাক্ষেত্রে একটা সুযোগ করে দেওয়ার, এবং মেয়েরা বাড়ির গৃহস্থলীর কাজ করবে, এই ধরনের একটা মানসিকতা ছিল। কিন্তু লাস্ট 20 ইয়ার্স এই মানসিকতা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। 20 ইয়ার্স কেন বলবো, প্রায় 30 ইয়ার্স। গত 30 বছরে কিন্তু এই মানসিকতা অনেকটা পরিবর্তন হয়েছে মানুষের। অনেকেই কিন্তু বুঝতে শিখেছে যে সমাজে অবস্থিত পুরুষ এবং মহিলা উভয়েরই শিক্ষার প্রয়োজন আছে, না হলে সমাজের উন্নতি সম্ভব না। সেই কারণে কোথাও কোথাও আজকাল এটাও দেখা যাচ্ছে যে ছেলেদের থেকে মেয়েদের পড়াশোনার এনরোলমেন্টের হার বেশি, কলেজে স্কুলে ভর্তির হার বেশি, পড়াশোনা করছে, এটা রেজাল্টটা ভালো হচ্ছে। হুম। তাহলে এই চেঞ্জেসটা কিন্তু হয়েছে, কিন্তু এটা আগে কিন্তু ছিল না এতটা। একটা অসমতা ছিল, একটা ডিসপ্যারিটি ছিল। নেক্সট হচ্ছে 5 নম্বর, দ্য ওয়াইড গ্যাপ of educational development between the advanced classes and the backward mode. তাহলে ব্যাকওয়ার্ড ওয়ান্স এবং অ্যাডভান্স ক্লাসেস এর মধ্যে, যারা অ্যাডভান্স ক্লাস মানে উন্নত শ্রেণী, সমাজের উচ্চ শ্রেণী যারা, এবং ব্যাকওয়ার্ড ওয়ান্স যারা সমাজের একদম পিছিয়ে পড়া শ্রেণী, এই দুটি শ্রেণীর মধ্যে কিন্তু শিক্ষাগতভাবে একটা ব্যবধান থাকতো শিক্ষার বিকাশের ক্ষেত্রে। যারা সমাজের উঁচু শ্রেণীভুক্ত তারা কিন্তু শিক্ষার সুযোগ পেত অনেক বেশি, আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া। কিন্তু যারা ব্যাকওয়ার্ড,
এই সমাজের পিছিয়ে পড়া শ্রেণী, তারা এমনিতেই সমাজে অবহেলিত, শুধু নয় তারা দরিদ্র। তাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষার সুযোগটা সমাজের উঁচু শ্রেণীর মতো অতটা থাকতো না, এবং এই প্রভাব হয়তো এখনো কিছুটা হলেও আছে, একদম মুছে যায়নি। 6 নম্বর, the educational backwardness among the SC/STs and due to social deprivation and economic poverty. Economic poverty through a major reason, another factor such as social and physiological, psychological retains inadequate facilities at home and passive attitudes of the teachers to the educational progress of learners from backward communities to play a major role. তাহলে এখানটাতে আমাদের সমাজের দুটো শ্রেণী রয়েছে, educational backwardness among the SCs STs। এই সমাজের যে SC ST রা রয়েছে, অর্থাৎ সমাজের কি যেন বলছে বাংলাটা, উপজাতি সম্প্রদায়, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত, এদের কিন্তু শিক্ষায় সুযোগ অতীতে খুব বেশি যে ছিল তা না, এরা কিন্তু সমাজে অনেকখানি পিছিয়ে ছিল, শিক্ষাক্ষেত্রে তো বটেই। এবং তার একটা বড় কারণও ছিল ইকোনমিক প্রভার্টি, যে অর্থনৈতিক দারিদ্রতা। এই অর্থনৈতিক দারিদ্রতা কিন্তু সোশ্যাল এবং সাইকোলজিক্যাল, সামাজিক এবং মনস্তাত্ত্বিক, এই দুই ক্ষেত্রেই তাদেরকে অনেকটা পিছনে ঠেলে দিয়েছিল। এখন কিন্তু সেই, এবং এটা একটা বড় কারণ, শিক্ষাক্ষেত্রে অসমতার এটার একটা বড় কারণ, যে তারা সমাজের মূল স্রোতের সাথে কিন্তু যুক্ত হতে পারেনি। এখন অনেকটা বেশি তারা এগিয়ে এসেছে, শিক্ষাক্ষেত্রেও তারা অনেক বেশি, তাদের এনরোলমেন্ট, তারা পড়াশোনা করে বেরাচ্ছে, তাদের রেজাল্ট হচ্ছে, পাস করছে, চাকরির ক্ষেত্রেও তারা চাকরি পাচ্ছে। কিন্তু আগে এই পরিস্থিতি কিন্তু এতটা স্বাভাবিক ছিল না। নেক্সট, measures taken to achieve equality of educational opportunities, যে এই সমতা আনার জন্য, শিক্ষাক্ষেত্রে এই সমতা আনার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। 1 নম্বর, সর্বশিক্ষা অভিযান, SSA যেটা বলছে, এই সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে প্রত্যেক ব্যক্তিকে, আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেক ব্যক্তিকে, এমনকি বয়স্কদের শিক্ষা ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ দেওয়া হয়েছে। নেক্সট, কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়। আমরা জানি যে মহাত্মা গান্ধী, তার স্ত্রীর নাম কস্তুরবা গান্ধী, তিনি মানে তার নামে অনেকগুলি বালিকা বিদ্যালয় তৈরি করা হয়েছে, যাতে নারী শিক্ষার প্রসার ঘটে। আমি আগেই বলেছি যে আগেকার দিনে কিন্তু নারী শিক্ষার এত ব্যাপক প্রসার ছিল না, মেয়েরা কিন্তু খুব উচ্চ শ্রেণী পর্যন্ত সবাই পড়াশোনা করার সুযোগ পেত না। তা যাতে সবাই পড়াশোনার বা শিক্ষার আওতায় আসে, সেই জন্য কেন্দ্র সরকার থেকে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় বলে বিদ্যালয়গুলি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যেখানটাতে অনেক মহিলারা
পড়াশোনা করেছে। নারী শিক্ষার ক্ষেত্রে একটা জোয়ার এসেছিল, এটা বলা যেতে পারে। নেক্সট, এটা তোমরা সবাই জানো, আমিও জানি, মিড ডে মিল স্কিম। যখন ডিটেক্ট করা গেল যে বহু ছাত্রছাত্রী এমন আছে যারা খেতে পায় না, তারা যদি কাজ না করে তাহলে তাদের দুবেলার খাবার জুটবে না, তখন সরকার সিদ্ধান্ত নিল যে যদি ছাত্রদের অন্তত এক বেলায় দ্বৈপ্রাহরিক আহার দেওয়া যায়, মিড ডে মিল যদি দেওয়া যায়, তাহলে ছাত্ররা স্কুলে আসবে। কারণ তাদের খাওয়াটা একটা বড় সমস্যা। স্কুলে যদি শিক্ষার সাথে সাথে তারা খেতেও পায়, অন্তত এক বেলা পেট ভরে খেতে পায়, তাহলে স্কুলে আসার প্রবণতা তাদের বাড়বে। এটা কিন্তু একটা যুগান্তকারী সিদ্ধান্ত সরকারের। অনেক বিরোধিতা আছে, অনেক মতানৈক্য আছে, মিড ডে মিলের জন্য পড়াশোনা নষ্ট হচ্ছে, এরকম অনেক ধরনের বিতর্ক থাকবেই। বিতর্কগুলো যে সবগুলোই অপ্রাসঙ্গিক সে কথাও আমি বলছি না, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে। আমিও দীর্ঘদিন একটা গ্রামের স্কুলে শিক্ষকতা করেছি, হাই স্কুলে, এবং সেখানটা থেকে বুঝতে পেরেছি যে সেই স্কুলে অনেক ছাত্রছাত্রী আসতো ইট ভাটা থেকে, বস্তি অঞ্চল থেকে আসতো। তাদের পক্ষে কিন্তু এক বেলায় খাবার দাবার পাওয়াটা এটা একটা খুব বড় ব্যাপার ছিল। কারণ আমি অনেকের মুখেই শুনেছি স্কুলে এসছে মুড়ি খেয়ে, ন্যাচারালি তাদের খিদে পেয়ে যেত, অতক্ষণ তারা ওই মুড়ি খেয়ে থাকতে পারতো না। টিফিনও যে সবাই আনতো সেরকম ব্যাপার না। এবং মিড ডে মিল স্কিম চালু করার পর আমি দেখতাম তারা কিন্তু মানে মিড ডে মিলটা খুব ভালোভাবেই খায়, যতটা পারে খাওয়ার চেষ্টা করে যাতে পেটটা ভরা থাকে। মানে তাদের ক্ষেত্রে কিন্তু সেটা প্রয়োজন ছিল, এবং খুব খুব বেশি প্রয়োজন ছিল। তাহলে এই মিড ডে মিলের জন্য কিন্তু অনেকখানি ড্রপ আউট বা স্কুল ছুট দূর করা গেছে, এবং অনেককেই কিন্তু বিদ্যালয় শিক্ষার আওতার মধ্যে আনা গিয়েছে। নেক্সট হচ্ছে 4 নম্বর, কেন্দ্রীয় বিদ্যালয়। আমাদের দেশের প্রত্যেকটা জায়গাতেই, প্রত্যেকটা রাজ্যেই কেন্দ্রীয় বিদ্যালয় কিন্তু রয়েছে। কেন্দ্রীয় বিদ্যালয় তৈরি করা হয়েছে যাতে অনেকেই ভালো ভালো ছেলেরা, অবশ্যই এখানটাতে মেধাযুক্ত যারা ছাত্র তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়, এবং তাদের অবৈতনিক শিক্ষারও ব্যবস্থা আছে। যদি তাদের খুব ভালো মেধা থাকে এবং তারা যদি অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকে, কেন্দ্রীয় বিদ্যালয় কিন্তু তাদেরকে এগিয়ে যাওয়ার সুযোগ দেয়। নেক্সট হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, NIOS। বর্তমানে সরকার স্কুল না থাকতে গেলেও তাদেরকে ওপেন এডুকেশনের মাধ্যমে শিক্ষার ব্যবস্থা করেছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এর মাধ্যমে। আমরা ওপেন ইউনিভার্সিটি জানি, এটা হচ্ছে ওপেন স্কুলিং, যার মাধ্যমে বহু ছাত্রছাত্রী ডিস্টেন্স মোডে বা অনলাইন মোডে পড়াশোনা করতে পারছে বা শিক্ষার সুযোগ পাচ্ছে। ফলে এই ধরনের ব্যবস্থাগুলো কিন্তু শিক্ষা ক্ষেত্রে অসাম্য দূরীকরণের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়াও আরো অনেক বিষয় আছে যে বিষয়গুলি এডুকেশনাল অপরচুনিটিসে, মানে ইকুয়ালিটি অফ এডুকেশনাল অপরচুনিটিসে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি যেগুলো লিমিটেশনস গুলোর কথা বললাম, সেই লিমিটেশনস গুলোই বা সেই বাধাগুলোকে সামনে রেখে যদি কাজ করা যায়, তাহলেই
অনেকগুলি ইকুয়ালিটি অফ এডুকেশনাল অপরচুনিটিস এর ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধার দ্বার খুলে যাবে। নেক্সট হচ্ছে দ্য রোল অফ টিচার। বলছে as a rule the school staff should seek, provide and ensure non-discrimination between the children of SC, STs and other communities. নিয়ম অনুযায়ী স্কুল স্টাফরা কখনোই এসসি, এসটি এবং আদার কমিউনিটির ছাত্রদেরকে কখনোই তারা ডিসক্রিমিনেট করতে পারবে না বা আলাদা করে দেখতে পারবে না। নেক্সট হচ্ছে, আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ তো প্রেজেন্টেশনটা? কেউ রিপ্লাই করো একবার। হ্যাঁ স্যার। Use of caste names, derogatory words when taking attendance of students should be avoided. বলছে যে জাতিগত নাম নিয়ে তাদের অ্যাটেন্ডেন্স নেওয়া যাবে না, সেগুলো অ্যাভয়েড করতে হবে। টিচার শুড লিড all the children equally to participate in the curricular and co-curricular activities of the school. বলছে যে শিক্ষককে সব সময় কারিকুলার মানে পাঠ্যক্রমিক, কো-কারিকুলার মানে সহপাঠ্যক্রমিক যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে, কাজগুলি রয়েছে স্কুলের, সেগুলিতে প্রত্যেক ছাত্রকে সমানভাবে সেগুলিকে করার সুযোগ করে দিতে হবে, যাতে তারা সমানভাবে অংশগ্রহণ করতে পারে, এবং এই ব্যবস্থা শিক্ষককেই করতে হবে। সেখানে যেন কোনো রকম কাস্ট ক্রিডের ব্যাপার না থাকে, সকলের সমান অধিকার। Frequent meetings between the staff and parents of SC/STs should be arranged. বলছে যে বারংবার, ফ্রিকুয়েন্ট মানে বারংবার, মিটিং বা অভিভাবক সাক্ষাতের ব্যবস্থা করতে হবে। যেসব SC/ST ছাত্র রয়েছে তাদের বাবা মাদের সাথে, অভিভাবকদের সাথে বারবার মিটিং করতে হবে, অন্তত মাসে একবার, 2 মাসে একবার, মানে করতে হবে, একটা রেগুলারিটি রাখতে হবে। তাদের কি সুযোগ সুবিধা অসুবিধার কথা তারা জানাবে, স্কুল বিষয়ে স্টেপস নেবে। এই 5 নম্বর, teachers have a special responsibility to educate first generation learners of SCs, STs. যে শিক্ষকদের একটা বিশেষ কর্তব্য, যারা ফার্স্ট জেনারেশন লার্নার, যাদের বংশে প্রথম শিক্ষাক্ষেত্রে আসছে SC/ST দের মধ্যে, তাদেরকে কিন্তু স্পেশাল কেয়ার নিতে হবে, বিশেষ দায়িত্ব নিয়ে তাদেরকে পড়াশোনার ব্যবস্থা করতে হবে, কারণ তাদের আগের জেনারেশন পড়াশোনা করেনি, তারা কিন্তু ছেড়ে দিতে পারে, তাদেরকে কিন্তু একটু ধরে পড়াতে হবে, স্পেশাল কেয়ার। নেক্সট স্লাইড। শিডিউল কাস্ট এন্ড শিডিউল ট্রাইবদের সম্পর্কে আমি আগেও বললাম, এখানটাতে কয়েকটি কথা বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে নর্মস ফর ওপেনিং প্রাইমারি স্কুল হ্যাজ বিন রিল্যাক্সড। বলছে যে নর্মস করা হয়েছে, যে কবে থেকে তারা স্কুলে আসবে সেটা রিল্যাক্স করা হয়েছে, তারা ভর্তি হতে পারে, তাদের বয়সের যদি এদিক ওদিক হয় তার সমস্যা নেই, তারা ভর্তি হতে পারে। অ্যাবলিশন অফ টিউশন ফিস, কোন রকম বেতন তাদের কাছ থেকে নেওয়া যাবে না, কারো কাছ থেকেই নেওয়া যাবে না, প্রাইমারি এডুকেশন এখন বেতন কারো কাছ থেকে নেওয়া যায় না। অ্যারেঞ্জমেন্ট ফর হোস্টেল ফেসিলিটিস, যারা দূর থেকে আসবে তাদেরকে হোস্টেল ফেসিলিটিস এর ব্যবস্থা করতে হবে।
ফ্রি টেক্সট বুকস, বিনামূল্যে বই দেওয়া হবে, এখনো দেওয়া হয় সেটা রাজ্যের স্কুলগুলোতে। ইউনিফর্মস, তাদেরকে স্কুলের ইউনিফর্ম দেওয়া হবে। স্কুল ব্যাগ দেওয়া হবে, শুড বি প্রোভাইডেড টু দ্য এসসি এসটি স্টুডেন্ট। এটা আমাদের রাজ্যে এখন সবাইকেই দেওয়া হয়, শুধু এসসি এসটি ওবিসি নয়, জেনারেলদেরও সেটা দেওয়া হয়। 3 emphasis on special coaching for SC/ST students should be provided, as well as scholarships at the secondary stage for talented students from the rural areas। বলছে যে স্পেশাল কোচিং এর ব্যবস্থা করতে হবে সেই সব SC/ST শিক্ষার্থীদের জন্য যারা স্কলারশিপ পেয়েছে রুরাল এরিয়া থেকে, তাদের কিন্তু স্পেশাল কোচিং এর ব্যবস্থা করতে হবে, যারা সত্যিকারের ট্যালেন্টেড বাচ্চা বা পড়াশোনা খুব ভালো করে। নেক্সট, মেজার্স অফ ইকুয়ালাইজেশন অফ এডুকেশনাল অপরচুনিটিস ফর ওমেন। এবার আসছি যে মহিলাদের এডুকেশনাল অপরচুনিটিস কি হবে সেই বিষয়। 1 ফোকাস অন গার্লস স্পেশালি বিলঙ্গিং টু SC/STs অ্যান্ড মাইনরিটি গ্রুপস। এখানে মাইনরিটি গ্রুপস এর কথাও বলা হয়েছে, যারা সংখ্যালঘু সম্প্রদায়। তাহলে এই SC/ST এবং সংখ্যালঘু সম্প্রদায়ের যারা মহিলা শিক্ষার্থী, তাদেরকে কিন্তু সেই সব ছাত্রীদেরকে স্পেশালি কেয়ার করার কথা বলা হয়েছে। 2, in many states including Meghalaya, Mizoram and Manipur, free education is provided to the girls up to class 12। হচ্ছে অনেকগুলো স্টেটে, যেমন মেঘালয়, মিজোরাম, মণিপুর, বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়। ফ্রি এডুকেশন ইজ প্রোভাইডেড টু গার্লস, মহিলাদের বা ছাত্রীদের, আপ টু ক্লাস 12, একদম 12 পর্যন্ত বিনামূল্যে অবৈতনিক শিক্ষা দেওয়া হয়। সেগুলো আমাদের স্কুলেও এখন দেওয়া হয়, আমি যতটা জানি। 3, ফ্রি টেক্সট বুকস ফর গার্লস। বলছে বিনামূল্যে পাঠ্যপুস্তক ছাত্রীদের জন্য সেই ব্যবস্থা করতে হবে। 4, স্পেশাল কোচিং রেমেডিয়াল ক্লাসেস ফর গার্লস অ্যান্ড কনজেনিটাল লার্নিং এনভায়রনমেন্ট। বলছে স্পেশাল কোচিং এর ব্যবস্থা করতে হবে। সব সময় কিন্তু ক্লাসরুমে যে শিক্ষার ব্যবস্থা করা হয় সেটাই কিন্তু সবার জন্য, সবাই যে সেটাকেই অ্যাডপ্ট করে নিতে পারে তা না, কারো কারো স্পেশাল কেয়ারের দরকার পড়ে, অনেকেই এর জন্য প্রাইভেট টিউশনও পড়ে। যাই হোক, এই প্রাইভেট টিউশনের ব্যাপারটা যেন আর না থাকে, তাদেরকে স্পেশাল কোচিং যেন স্কুলেই দেওয়া যেতে পারে, সেই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। কারণ কনজেনিটাল মানে হচ্ছে জন্মগত শিখনের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, পরিবেশ তৈরি করতে হবে। নেক্সট, ফর ডিসেবল চিলড্রেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে there are various categories of disabled children requiring special educational facilities there। বলছে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী, ডিসেবল মানে হচ্ছে প্রতিবন্ধী, যেটাকে এখন বলা হয় প্রতিস্পর্ধী, কারণ বলা হয় তাদেরকে ডিফারেন্টলি এবল। ডিসেবল বলার থেকে আমি বলাটা শ্রেয় মনে করি ডিফারেন্টলি এবল, কারণ প্রত্যেক বাচ্চাই অন্যভাবে কিন্তু সক্ষম। কেউ যদি চোখে দেখতে না পায়, সে কিন্তু কানে শুনতে পায়, সে কিন্তু স্পর্শ করতে পারে, ফলে তার অন্যান্য ক্ষমতাগুলোও কিন্তু আছে। বলে ডিসেবল বলতে গেলে তার সবকিছুই ডিসেবল বলা হয়, কিন্তু ডিফারেন্টলি এবল বলতে গেলে বলা হয় সে সক্ষম, কিন্তু সাধারণ মানুষের মতো সক্ষম না, সে অন্যভাবে সক্ষম। এটাতে তাদের মনের জোরটাও কিছুটা
বাড়ানো যায় বলে আমি এই কথাটাকে খুব গুরুত্ব দিই। কি বলছে, কাদের কাদের ক্ষেত্রে এটা হবে? ব্লাইন্ড মানে অন্ধ, পার্সিয়ালি সাইটেড মানে যারা খুব অল্প পরিমাণ দেখতে পায়, ডিফ যারা শুনতে মানে যারা কথা বলতে পারে না, পার্শিয়ালি হেয়ারিং যারা খুব অল্প শুনতে পায়, এডুকেশনালি অ্যাবনর্মাল যারা শিক্ষা ক্ষেত্রে অস্বাভাবিক মানে শিক্ষা ক্ষেত্রে কিন্তু ঠিকঠাক তারা রেসপন্স করে না, এপিলেপটিক, এপিলেপসি একটা রোগ, হ্যাঁ, মাঝে মধ্যে একটু খিঁচুনি লাগে, উল্টে পড়ে যায়, একটা এপিলেপসি একটা রোগ মানে কি বলবো ডিসেবিলিটি, রোগ বলার থেকে ডিসেবিলিটি বলা ভালো। তো এপিলেপটিক যারা, 6 নম্বর হচ্ছে ম্যালাডজাস্টমেন্ট, হুম, যারা মানে বিভিন্ন ধরনের অপসঙ্গতিমূলক আচরণে অভ্যস্ত হয়ে গেছে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আহ, শারীরিকভাবে প্রতিস্পর্ধী, আমি প্রতিবন্ধী বলার থেকে হ্যান্ডিক্যাপ মানে প্রতিবন্ধী, কিন্তু আমি প্রতিস্পর্ধী বলাটা পছন্দ করি। তারপর হচ্ছে অ্যাফেক্টেড বাই স্পিচ ডিফেক্ট, অনেকের মুখের ভাষা থাকে না, কানে শুনতে পারে কিন্তু ঠিকঠাক কথা বলতে পারে না, উচ্চারণে গন্ডগোল থাকে। তাহলে ডেলিকেট ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ফিজিক্যালি চ্যালেঞ্জড, যাদের ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা তাদের ক্ষেত্রে শিক্ষার ব্যবস্থা করা, ওয়াজ লঞ্চড ইন 1974 সালে এই প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছিল টু প্রোভাইড এডুকেশনাল অপরচুনিটিস ফর ডিসেবলড চিলড্রেন ইন জেনারেল স্কুল সিস্টেম, যাতে আমাদের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলি যেগুলি রয়েছে সেখানটাতে যাতে এই ব্যবস্থা গড়ে তোলা যায়। কিন্তু এটা কিন্তু হয়নি শেষ পর্যন্ত, এখনো আমাদের অনেক হাই স্কুলে যেতে গেলে সেখানটাতে যদি প্রতিবন্ধী বাচ্চাকে নিয়ে যাওয়া হয়, তারা বলে আমাদের সেই পরিকাঠামো নেই যে আমরা একে সেইভাবে পড়াশোনা করাতে পারি, আমরা এখানটায় ভর্তি নেব না, এরকম কথা অনেকেই বলে, কিন্তু আইনগতভাবে কিন্তু তারা বাধ্য। যদিও আইনের অনেক ফাঁক রয়েছে, অনেক রকম অব্যবস্থা অনেক জায়গায় দেখা যায়, আর সত্যি কথা বলতে কি সব স্কুলে হয়তো সেই পরিকাঠামোগত ব্যবস্থাও নেই। তবে এখন পরিস্থিতি অনেকটা চেঞ্জ হচ্ছে, এটাই আশা। নেক্সট হচ্ছে recommendations of the NPE 1986 on equal opportunity to education of disabled children, বলছে 1986 সালে যে ন্যাশনাল এডুকেশনাল পলিসি ছিল সেখানটাতে ইকুয়াল অপরচুনিটি মানে প্রত্যেকের সমানাধিকারের কথা বলা হয়েছিল যারা ডিসেবল চিলড্রেন তাদের জন্য। তা কি কি বলছে, আমি একদম আসল কথায় চলে যাচ্ছি। 1 নম্বর, wherever it is possible the education of children with motor handicaps and other mind handicaps will be common with that others. Acha. Adequate arrangements will be made to give vocational training to the disabled. Teachers training program will be reoriented to deal with handicapped children. Regular classroom facilities with changing the environment of classroom to be suited their needs. 1986 অনেকগুলি কথা বলা হয়েছিল যেখানটাতে শিক্ষকদের ট্রেনিং প্রোগ্রামের কথা বলা হয়েছিল, যাতে শিক্ষকদের সেই ট্রেনিংটা দেওয়া হয় যারা যাতে তারা প্রতিবন্ধী বা প্রতিস্পর্ধী শিশুদের শিক্ষার ব্যবস্থা করতে পারে। এখানটাতে লোকোমোটর ডিসেবল মানে হচ্ছে উইথ মোটর ডিসেবিলিটি মানে হচ্ছে শারীরিকগতভাবে অস্থিগতভাবে অনেক সমস্যা যাদের রয়েছে এবং যাদের মাইল্ড হ্যান্ডিক্যাপ রয়েছে, যারা মৃদুভাবে প্রতিবন্ধী, যারা শিক্ষা গ্রহণ করতে পারবে তাদের কিন্তু কমন ক্লাসরুমে থেকে রেখে পড়ানোর কথা বলা হয়েছিল। এবং শুধু তাই না, শিক্ষার ব্যবস্থা করলেই চলবে না, এদেরকে ভোকেশনাল ট্রেনিং দিতে হবে, মানে একটা বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে যাতে এরা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারে, এরা কাজকর্ম পেতে পারে। তাহলে এই ধরনের কথাগুলি কিন্তু 1986 ন্যাশনাল এডুকেশনাল পলিসিতে বা
জাতীয় শিক্ষা নীতিতে বলা হয়েছিল। এবার আসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসের ক্ষেত্রে। আগেও বলেছি, এখনো বলছি যে for development of OBCs which made a beginning during the 90s, better attention is received in the ninth plan, which many new initiatives coming up to the field of education. বলছে নাইন্থ প্ল্যানে, নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্ভবত সেইটিতে, পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হবে, নাইন্থ প্ল্যানে কিন্তু অনেকগুলি বিষয় ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল এই শিক্ষার বিষয়ে। কি কি সেগুলো দেখা যাক। ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট অ্যামংস্ট ওবিসি schemes were introduced to provide scholarship for pre and post matric courses as well as their higher educational supported by hostel facilities. বলছে ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট, শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য বিকাশের ক্ষেত্রে ওবিসিদের জন্য বিভিন্ন ধরনের স্কিম ইন্ট্রোডিউস করা হয়েছিল, স্কলারশিপ দেওয়া হয়েছিল, যাতে প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক, মানে ম্যাট্রিক মানে মাধ্যমিক পরীক্ষা ধরা যাক, যে মাধ্যমিক পরীক্ষার আগে এবং পরে বিভিন্ন কোর্সের ক্ষেত্রে তাদের এবং হায়ার এডুকেশনের ক্ষেত্রে তাদেরকে সাপোর্ট করা এবং তাদের হোস্টেল ফেসিলিটিস গুলো দেওয়া, যাতে আবাসিকভাবে তারা পড়াশোনার সুযোগ পেতে পারে। 2. Besides, children belonging to the OBCs were also allowed to enjoy the existing hostel facilities meant for SC and ST boys and girls. বলছে এসসি এসটি ছেলে মেয়েদের মতো ওবিসিসরাও বা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসরাও, যারা সমাজে পিছিয়ে পড়েছে, তারাও কিন্তু হোস্টেল ফেসিলিটিস ফ্রিতেই ভোগ করবে বা তারাও হোস্টেল ফেসিলিটিস পাবে, তাদেরকেও অ্যালাউ করা হবে। নেক্সট হচ্ছে ফর ওবিসি স্টুডেন্ট participate effectively in the competitive exams, pre-examination coaching centers were set up in the ninth plan. বলছে তাদেরকে কম্পিটিটিভ এক্সামিনেশন মানে যেগুলি চাকরির পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলোতে বসার সুযোগ করে দিতে হবে, তাদের কোচিং এর ব্যবস্থা করতে হবে। তাদের পরীক্ষা দেওয়ার আগে প্রি এক্সামিনেশনের ব্যবস্থা করতে হবে, মানে তাদেরকে একটা কোচিং এর সুন্দরভাবে ব্যবস্থা করা হবে, যেটি বলা হয়েছিল নাইন্থ প্ল্যানে। এটা নাইন্থ এডুকেশনাল প্ল্যান হবে, এটা আমার যতদূর মনে হচ্ছে এটা নাইন্থ প্ল্যানের কথাই লেখা আছে। নাইন্থ প্ল্যান মানে নাইন্থ এডুকেশনাল প্ল্যান। তাহলে থ্যাংক ইউ, আজকের মতো আমি এখানটাতে ক্লাস শেষ করছি। আমি যেটা আজকে জানালাম তোমাদেরকে, যে আমার মূল বিষয় যেটা, সেটা হলো আজকে এডুকেশনাল অপরচুনিটিস, এডুকেশনাল ইকুয়ালাইজেশন, হ্যাঁ, কাদের কাদের মধ্যে, সেটা হচ্ছে ওবিসি, এসসি, এসটি, এসসি, হ্যাঁ, ওমেন অ্যান্ড মাইনরিটিসদের যে ইকুয়াল অপরচুনিটি ইন এডুকেশন, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করলাম। এবার তোমাদের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে, তোমরা প্রশ্ন করো। স্যার, আপনি যে টপিক প্রশ্নগুলো করলেন ওই টপিকের উপরই পরীক্ষায় প্রশ্ন আসবে আমাদের, ওই এক সেম কোশ্চেনের টপিকের উপরই আসবে না আমাদের অন্যভাবে আসবে? আমি এখানটাতে অনেকগুলি পয়েন্ট আলোচনা করলাম, যেমন এই শিক্ষাক্ষেত্রে অসাম্যের কারণ কি, শিক্ষাক্ষেত্রে যে অসাম্য দেখা যায় আমাদের এখানে, সেই অসাম্যের কারণ কি, সেই কারণ সম্পর্কে আলোচনা করলাম। শিক্ষাক্ষেত্রে অসাম্য হতে গেলে সেটি প্রতিকারে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই সম্পর্কে আলোচনা করলাম, এটাও প্রশ্নের আসতে পারে। তৃতীয় হচ্ছে যে আমাদের সংবিধানে এডুকেশনাল অপরচুনিটি সম্পর্কে কি বলা হয়েছে, এসসি, এসটি, ওবিসি এবং মাইনরিটিসদের সম্পর্কে আমাদের সংবিধান কি বলছে, শিক্ষাক্ষেত্রে অপরচুনিটি মানে ইকুয়াল অপরচুনিটির ক্ষেত্রে কি বলছে, এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়।
এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে এবং এগুলো পরীক্ষাতেও আসতে পারে। সেই ধারাগুলো, সংবিধানের ধারাগুলো আমাদের মনে রাখতে হবে। এবং আরো কি কি জানলাম আমরা, সেটাও খুব গুরুত্বপূর্ণ, যে ডিসেবল যারা বা ডিফারেন্টলি এবল যারা, তাদের শিক্ষার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কি কি সরকারি পদক্ষেপ রয়েছে। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। আর কারো কিছু বলার আছে? বেশ, ঠিক আছে। তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। আমি তাহলে আজকের ক্লাস এখানেই